ভোর এসেছে, কিন্তু আলোনীয় নয়। এসেছে এক ধরনের নীরব অপরাধবোধ নিয়ে। গতকাল রাতের সমস্ত অন্ধকার পেরিয়ে যখন আকাশ ফিকে নীল হতে শুরু করেছে, তখনও ঘরের সামনের উঠোনে সুফিয়ান বসেছিল। বসেছিল, এই কথাটি সবচেয়ে ভয়ঙ্কর। কারণ মানুষটা আর বসে নেই, চলে গেছে চিরতরে। রাতে গুলিটা লেগেছিল সুফিয়ানের বুকে, খুব কাছ থেকে। শব্দটা মুহূর্তের জন্য রাতকে ছিঁড়ে দিয়েছিল একটা ভাঙা বজ্রের মতো। তারপর নিমিষেই সব শান্ত হয়ে যায়। সেই শান্তির ভেতরেই তার বুক থেকে রক্ত নেমে এসেছিল মাটিতে, ধীরে ধীরে, নিঃশব্দে, যেন মাটিও বুঝে উঠতে পারেনি সে কি গ্রহণ করছে। লাল রক্তে উঠোনের ধুলো ভিজে গিয়েছিল। যেখানে তার প্রতিদিন পায়ের ছাপ পড়তো, সেখানে জমে উঠেছিল জীবনের শেষ চিহ্ন। জলটা চেয়েছিল, বোধহয় তীব্র তেষ্টা পেয়েছিল, কিন্তু শেষ তেষ্টা আর মিটাতে পারেনি। কিছু সত্য বলতে চেয়েছিল, কিছু অজানা ব্যথা বোধহয় জানাতে চেয়েছিল, পারেনি। মুখ থেকে শেষ শব্দ আর বেরোয়নি। গোলের আঘাত বুকে জমাট কষ্ট হয়ে আটকে দিয়েছিল সব কথা। শরীরটা ধীরে ধীরে সামনে ঝুঁকে পড়েছিল। ফজরের আজানের আগ মুহূর্তে বাতাস একটু কেঁপে উঠেছিল। পাখিরা ডেকেছে দূরে কোথাও। তখনই দেখা গেছে উঠোনের রক্ত শুকাতে শুরু করেছে। গাঢ় লাল রংটা কালচে হয়ে গেছে। মাটিতে ফাটল ধরেছে তার চারপাশে, যেন মাটিও ব্যথা সহ্য না করতে পেরে ফেটে যাচ্ছে। তার শরীর ঠান্ডা, ভোরের হালকা শিশির তার পাঞ্জাবিতে জমেছে। সাদা রঙের পাঞ্জাবি, কাল রাতে পরেছিল। বিনতি নিজে আলমারি থেকে বের করে দিয়েছিল। পরিচিত সাদা রংটা, এখনো অপরিচিত, অথচ ভয়ঙ্করভাবে অজানা। আজ ওর বাইকে চিরবিদায়ের জন্য সাদা রঙের কাফনের কাপড়ে মুড়িয়ে মাটির ঘরে শয়িত করবে। বুকে গুলির ক্ষতটা স্পষ্ট দেখা যাচ্ছে। কোনো ব্যান্ডেজ নেই, কোনো চিকিৎসা নেই, শুধু একটা ক্ষত, যেটা সবকিছু শেষ করে দিয়েছে। সকালের আলো ধীরে ধীরে মুখে পড়ল সুফিয়ানের। আলোটা নিষ্ঠুর, চোখ দুটো আধখোলা তার। দৃষ্টিতে কোনো অভিযোগ নেই, কোনো ভয় নেই, শুধু বিস্ময়। যেন শেষ মুহূর্তে বিশ্বাসই করতে পারেননি যে এই রাতে সব শেষ হবে। বেঁচে থাকার তীব্র সিদ্ধান্ত নিয়েও শেষ মুহূর্তে হেরে গেল সুফিয়ান। চারপাশে আর কোনো কান্না নেই এখন, শুধু বাতাসে ভেসে বেড়াচ্ছে মৃত্যুর ঘ্রাণ। ভোরের আলো আর রাতের রক্ত একসাথে মিশে এমন এক দৃশ্য তৈরি করেছে যা জীবনের সঙ্গে যেন বেমানান। বিনতি সুফিয়ানকে জড়িয়ে ধরে এখনো বসে আছে। বদ্র ওরা পাশেই বসেছিল। মৌলভী সাহেব এসে বলেছেন, কবর খুঁড়তে বাঁশ কাটতে হবে, বড়ই পাতা গরম জলে শেষ গোছলের ব্যবস্থা করতে হবে, দাফনের আয়োজন করো। কিছু গ্রামের মহিলারা এসে বিনতিকে সুফিয়ানের থেকে সরাতে চাইল। বিনতি ওর বাইকে ছাড়বে না। ছেড়ে দিলেই হয়তো ওর বাইককে ওর থেকে কেড়ে নিয়ে যাবে কেউ। মহিলাদের সাথে উচ্চস্বরে কথা বলে উঠল, ওনাদের স্পর্শ করতে বারণ করলো ওকে। তারপরও জাবেদের ইশারায় বিনতিকে সরিয়ে ফেলল মহিলারা। একজন অনুচরে এসে সুফিয়ানের মৃতদেহটি সাদা কাপড়ে ঢেকে দিল। সুফিয়ান ছিল শক্ত মানুষ। যেই মানুষটা সামনে থাকলে ভয় কমে যেত, আজ সেই মানুষটাই পড়ে আছে অসহায়, নির্বাক হয়ে। বুকের ভিতর যেটুকু উষ্ণতা ছিল তা মাটিতে ঢেলে দিয়ে গেছে। একটা পিঁপড়ের কাছে আসে রক্তের গন্ধে, তারপর থেমে গেল। শুধু মানুষ নয়, প্রকৃতিও বুঝে ফেলেছে এখানে কিছু ভয়ঙ্কর ঘটেছে। সকাল গড়িয়ে যাচ্ছে, আলো বাড়ছে, আর প্রতিটা বাড়ন্ত মুহূর্ত মৃত্যুটাকে আরো স্পষ্ট করছে। রাতের গোপনীয়তা ভেঙে যাচ্ছে। এখন আর কোনো কষ্টই যেন আড়ালে নেই। ঘরের সামনে বসে থাকা মানুষটাকে আজ কেউ আর ডাকবে না নাম ধরে। ডাকলেও উত্তর আসবে না। এই উঠোনে আর তার পায়ের শব্দ করবে না। বোনকে ডেকে দরজায় আর সে কড়া নাড়বে না। গত রাতটা তাকে নিয়ে গেছে যে, বোর শুধু এসে জানিয়ে দিচ্ছে তার বাহাদুরে এখন শেষ যেন। এই দৃশ্য কোনোদিন মুছে যাবে না। কেউ বোধহয় ভুলতেও পারবে না। উঠোন ধুয়ে পরিষ্কার করা হবে, রক্তের দাগ ধীরে ধীরে মিলিয়ে যাবে, কিন্তু সেই রাত, এই ভোর, এই শুয়ে থাকা দেহ, এই লাল হয়ে যাওয়া মাটি, এগুলো থেকে যাবে চোখের ভেতর। কিছু মৃত্যু শব্দ করে আসে, আর কিছু মৃত্যু এই ভোরের মতো চুপচাপ এসে জীবনটা ছিঁড়ে রেখে দেয়। হেলেনা দূর থেকে সুফিয়ানকে দেখছে। গতকাল অহংকার করে বলেছিল, আপনার ভালোবাসা ভিক্ষা চাইতে আসেনি। হেলেনা আর ভালোবাসা প্রকাশ করার জন্য গিয়েছিল, সাহস করে আর বলতে পারেনি। ভেবে নিয়েছিল পরে সময় করে একদিন ঠিকই বলবে তার ভালোবাসার কথা। সুযোগটা আর হয়ে ওঠেনি। নিকাবের আড়ালে গাল বেয়ে টপ টপ করে জল পড়ছে ওর, তবে ওর কান্না কেউ দেখছে না। নীরব, নিঃশব্দে কান্না। কুদ্দুস সুফিয়ানের লাশের কাছেই বসে আছে। জাবেদ কবার
করে বলেছিল কুদ্দুসকে গড়ে বসতে, শুনিনি। আলিমনগরের কথা ওর ভীষণ মনে পড়ে। মনে পড়ে সুফিয়ানের কথা, কত উৎসব, কত মেলাতে তারা একসঙ্গে সময় কাটিয়েছে। সুফিয়ান ছিল নিরহংকার একজন মানুষ, এত এত নামডাক, ধন সম্পত্তি তার থাকার পরেও এক চুল পরিমাণও অহংকার তার ছিল না। সবার সাথে বিনয়ের সাথে কথা বলতো, নরম আচরণ করত, অন্যের দরকারে প্রয়োজনে ছুটে এগিয়ে যেত, গ্রামবাসীদের সাহস দিত, ভরসা চুকাতো। আজ যেন সেই ভরসা স্থল রক্তের স্রোতের সাথেই ভেসে যাচ্ছে। ভাবতেই অবাক হচ্ছে সকলে, যেই মানুষটি গতকালও বেঁচে ছিল আজ আর সে নেই। রশিদ তালুকদার ঘরের সামনে বসে আছেন। উনি অনুতপ্তের আগুনে জ্বলে পড়ে ছারখার হচ্ছে। রাগে আক্রোশে সত্যটা না জেনেই নিজের সন্তানের হত্যার প্রতিশোধ নিতে নিরপরাধ সুফিয়ানকে মেরে ফেলেছে। মানুষটি তার মেয়েকে ভালোবেসেছিল, ওকে ঘিরে বাঁচতে চেয়েছিল, পারেনি। সিলমন হায়দার তার প্রাণপ্রিয় বন্ধু ছিলেন। শত স্মৃতি তার এখনো জমে আছে। একদিন সিলমন হায়দার বিপদে পড়েছিল শত্রুদের কবলে। সময়টা ছিল রাত। দুর্ভাগ্যবশত সেদিন সিলমনের সাথে কোনো অনুচর ছিল না। চারদিক থেকে অস্ত্র হাতে কজন আক্রমণকারী এগিয়ে আসে। সিলমন দিক বেদিক হারিয়ে ফেলেছিল, মৃত্যুর সময় গুনতেছিল। ঠিক সেই মুহূর্তে রশিদ উপস্থিত হয়েছিলেন দূত হয়ে, সিলমন হায়দারকে বাঁচিয়েছিলেন। সেদিন রশিদ আদিবের বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। সিলমন শত্রুদের হাত থেকে বেঁচে রশিদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। সিলমন হাসতে হাসতে সেদিন বলেছিল, চারদিকে আমার শত্রু, দেখেছিস তো, কখনো যদি আমার কিছু হয়ে যায় তবে আমার সন্তানদের দেখে রাখিস। রশিদ তাকে কথা দিয়েছিল, কিন্তু আজ সে ওয়াদার বরখেলাপ হয়ে গেছে। রশিদ নিজেই সিলমনের শত্রু হয়ে গেলেন। তার সন্তানকে নিজ হাতে মেরে ফেলেছেন। আক্ষেপ হচ্ছে, তীব্র কষ্ট হচ্ছে, যা অপ্রকাশ্য। বিনতি সুফিয়ানের দেহটার দিকে তাকিয়ে কাঁদছে। ওর কান্না যেন আর থামার নয়। নিজের চোখের সামনে ভাইয়ের মৃত্যু বোনের সহ্য হওয়ার নয়, ওরও হচ্ছে না। বুকটা ফেটে যাচ্ছে চাপা আর্তনাদে। চারপাশে সবাই সুফিয়ানের শেষ বিদায়ের আয়োজন করছে। আজকের দিনটি দেখার জন্য বিনতি প্রস্তুত ছিল না, কখন কালেও না। বিনতি, এক গ্লাস জল এনে দে, খুব জল তেষ্টা পেয়েছে। বিনতির চারপাশে শব্দটি বারবার প্রতিধ্বনি হচ্ছে। ওর ভাই শেষ তৃষ্ণাটা অবধি মেটাতে পারেনি বলে ওর যন্ত্রণাটা যেন আরো বেশি। বিনতি মহিলাদের হাত সরিয়ে পুনরায় এসে সুফিয়ানের পাশে বসে সাদা কাপড়টা সরিয়ে ভাইয়ের রক্তাক্ত মুখটি দেখছে। জীবনের শেষ দিন পর্যন্ত শুধু ব্যথা বয়ে বেড়াচ্ছিল সে। এতটুকু সুখ পায়নি যেন জীবনে। দুঃখ দিয়ে পূর্ণ ছিল তার জীবন। দুঃখকে ভুলে যখন সুখের আগমন ঘটল, ঠিক তখনই যেন প্রতিশোধের একটি অংশ এসে হানা দিল। প্রতিশোধের খানিকটা ইচ্ছে, অপরাধীকে মায়ার বাঁধনে জড়িয়ে যাচ্ছিল তার জীবনটা। টানাপোড়েনের শেষ পর্যায়ে এসে নিয়তি তাকে খণ্ড খণ্ড করে চলে গেল। আজ করেছে পুরোপুরি সমাপ্ত তার গল্প। সুলেমান ও ওরা এসে সুফিয়ানের লাশটি খাটিয়ায় শুইয়ে দেয়। গোসলের জন্য অন্য পাশে ব্যবস্থা করা হয়েছে। চারজন মিলে খাটিয়াটি কাঁধে তুলে নিতেই বিনতি সুফিয়ানের হাতটি ধরে। ওর বাইকে নিতে দিবে না, চিৎকার দিয়ে উঠল, আমার বাইকে নিবেন না। ওর চিৎকারে যেন আজ মূল্য নেই। কেউ আজকে ওর কথা শুনবে না। আজ সবকিছু হবে নিয়মে। নিয়মের বাইরে বোধহয় কিছুই সম্ভব নয়। বিনতি সুফিয়ানের কনিষ্ঠ আঙ্গুলটা ধরে রেখেছে, ঠিক যেমন ছোট্টবেলায় ভাইয়ের হাত ধরে এভাবে হাঁটতো। আজও ধরেছে, তবে আজ আর ওর ভাই পাশাপাশি হাঁটবে না, বোনকে নিয়ে ঘুরতে যাবে না। আজ ওর ভাই চিরস্থায়ী ঘরে ঠাঁই নেওয়ার প্রস্তুতি নিয়েছে। সুফিয়ানকে নিয়ে যায়। গ্রামের মহিলারা বিনতিকে সরিয়ে নেয়, বাই বাই বলে ডাকতে থাকে। তাকদীর, আজ ওর ভাই শুনছে না। নিস্তব্ধতার ভিতর পর্দা ঘেরা পরিষ্কার স্থানে শুয়ে আছে সুফিয়ানের দেহটি। শব্দহীন এমন মুহূর্তে উষ্ণ জল আনা হয়, আর তার সঙ্গে বড়ি পাতা, সবুজ সুগন্ধি, প্রকৃতির এক নিঃশব্দ আশ্বাস। পাতাগুলো জলে ডুবাতে এক অদ্ভুত ঘ্রাণ ছড়িয়ে পড়ে, যেন গাছের স্মৃতি আর মাটির শীতলতা একসাথে জেগে উঠেছে। প্রথমে মাথায় জল ঢালা হয়, বড়ি পাতা দিয়ে আলতো করে স্পর্শ করা হয় চুল আর কপালে। জীবনে ক্লান্তি যেন সেখানেই জমেছিল। উষ্ণ জলের ছোঁয়ায় জমে থাকা ধুলো, ঘাম, রক্ত, পথ চলার চিহ্ন গলে যায়। পাতার নরম স্পর্শে শরীর পায় শেষবারের মতো মমতা। কোথাও জোর নেই, কোথাও তাড়া নেই, সবই যেন শেষ ধৈর্যের বাসা। পাতা ঘুরে বুকের উপর, কাঁধের বাজে, হাতে পায়ে, প্রতিটি স্পর্শে আছে নীরব দোয়া। জল বয়ে যায় শরীরের রেখা ধরে, যেন এক নদী তার শেষ যাত্রায় নামছে। সেই জলে নেই প্রশ্ন, নেই হিসাব, আছে মুক্তি।
স্মৃতি, জীবনের বার, রাগ, ক্ষোভ, অপূর্ণ কথাগুলো ধুয়ে যাচ্ছে একে একে। চোখের পাতায় জল পড়ে। যে চোখ আর খুলবে না, তবুও তাদের দিয়ে পৃথিবী দেখা হয়েছিল। আর দেখবে না, ঠোঁটে জল ছোঁয়ানো হয়। যে ঠোঁট একদিন কথা বলতো, হাসতো, প্রার্থনা করত। বরই পাতা সুবাসে পর্দাঘেরা ঘরটির বরে উঠে নরম এক সুগন্ধে কষ্টের বিদায়ের শেষে জল থামে। শরীর কিছুটা ঝকঝকে, পুরোটা পবিত্র হয়েছে। কষ্টে ভারী বাতাস হালকা হয়ে আসে। মনে হয় মানুষটি এখন আর পৃথিবীর থাকার যোগ্য নয়। সে পরপারে যাওয়ার জন্য প্রস্তুত। এই গোসল শেষ বিদায়ের নিয়ম পালনের একটি ভালোবাসার শেষ আলতো বাক্য, যা জল আর বড়ি পাতায় লেখা হয়ে চুপচাপ আকাশের দিকে উঠে যায়। সকাল 11টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়। গ্রামের ছোট্ট ছেলে, যুবক, মুরব্বি থেকে শুরু করে সব বয়সের সবাই জানাজায় শরিক হয়। নিয়ম মেনে জানাজা শেষে হায়দার বাড়ির পারিবারিক কবরস্থানে দিকে সুফিয়ানকে নিয়ে যাওয়া হয়। ফারদিনার কবরের পাশে সুফিয়ানের কবর খোঁড়া হয়। কজন মুরব্বি মিলে সুফিয়ানকে কবরে সহিত করে। সুফিয়ানের ঘরটি সাজাতে বাঁশের ছাদ দিল, তার উপর মাটি। সবাই পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে মাটি শক্ত করে বসিয়ে দিচ্ছে। সুফিয়ান হায়দার, যার সামনে কেউ গলা উঁচিয়ে কথা বলতে পারত না, আজ ওরাই তার উপরে উঠে যেন মাটির ঘরে রাখার শেষ অধ্যায়ের সমাপ্তি ঘটাচ্ছে। বিনতি দূর থেকে দেখছে শুধু, গ্রামের বাকিরাও তাকিয়ে আছে। আজ শুধু দূর থেকে সবাই এক নজর চোখ মেলাবে, এরপর চলে যাবে। দুনিয়ার সবটুকু ভালোবাসা, মায়া, মমতা সব যেন এখানে এসেই থেমে যায়। আজ যেন থেমে গেছে সুফিয়ানের জন্য সবার ভালোবাসা। দাফনের কাজ শেষ করে সবাই এক পা দুপা করে কবরস্থান থেকে ফিরে আসছে। সুফিয়ানকে অন্ধকার ঘরে একলা ফেলে রেখে আজ আর কেউ আলো নিয়ে তার কাছে যাবে না। ফারদিনা আর সে পাশাপাশি শুয়ে আছে। অজানাভাবেই যেন সুফিয়ান তার ইচ্ছে পূরণ করতে পারল। খুব করে চেয়েছিল মৃত্যু, আজ মৃত্যুতেই যেন তার গল্পের ইতি টানা হলো। সুলেমান ওরা কবরস্থান থেকে ফিরে এসে ধান ক্ষেতের পাশে দাঁড়ালো। বিষণ্ণ মনে, শান্তি নেই আজ। শান্তি আর ফিরবে বলে ওরা নিশ্চিত করতে পারছে না। আকাশ সমান ব্যথা নিয়ে ওদের প্রাণপ্রিয় ভাইকে একা ফেলে এসেছে। সুলেমান হঠাৎ করে দেখলো সুফিয়ান ক্ষেতের আইলে হাঁটছে। তরতাজা মানুষটি। সুলেমান বদ্রু ওদের দেখালো, ওরাও দেখলো। সুফিয়ান ওদের উদ্দেশ্যে বলল, তোরা দাঁড়িয়ে আছিস কেন? খেতে কাজ বাকি, যা কোদাল নিয়ে আয়। সুলেমান ও ওরা সত্যি সত্যি কোদাল নিয়ে আসলো। খেতে কাজ শুরু করলো। কাজ করার ফাঁকে ফাঁকে মাথা তুলে সুফিয়ানের দিকে দেখছে। সুফিয়ান হেঁটে হেঁটে ওদের থেকে দূরে যাচ্ছে। ওরা হঠাৎ করে কাজ থামালো। সুফিয়ান দাঁড়িয়ে ওদের দিকে ঘুরে বলল, আবার কেন কাজ বন্ধ করলি? আলসেমি করলে চলবে না, তাড়াতাড়ি সেরে ফেল। আর হ্যাঁ, আর কোনোদিন চুরি ডাকাতি করবি না। ওরা মাথায় ওড়ালো, বুঝেছে। সুফিয়ানের কথা মেনে চলবে। এরপর সবকিছু নিস্তব্ধ। সুফিয়ান যেতে যেতে হাওয়ায় হয়ে কোথাও যেন মিলিয়ে গেল। সুলেমানও ওরা আর দেখলো না। হ্যালোসিনেশন হচ্ছিল। সুলেমান তবুও একবার বিষাদ ভরা কণ্ঠে বলল, কিছুক্ষণের জন্য ভেবেছিলাম উনি হয়তো বেঁচে আছেন, কিন্তু না, আমাদের মাঝে আর সুফিয়ান হায়দার নেই। এভাবেই সবকিছু সেদিন শেষ হয়ে গিয়েছিল, বললেন সেলিম। উনি থেমে থেমে কেঁদে উঠছেন ভাঙা গলায়। সেই সাথে কাঁদছে মীর, রাফিদ, আহির। রাত বাড়ার সাথে সাথে যেন তাদের কষ্টগুলোও বেড়ে যাচ্ছে। মীর চোখের জল মুছে সেলিমকে কান্না থামাতে বলল। আহির বলল, আমার খুব কষ্ট হচ্ছে সুফিয়ানের জন্য। তিনি জীবনে কিছুই পাননি, বরং হারাতে হারাতে একসময় নিজেই হারিয়ে গেছেন। কত জমা কষ্ট ছিল ওনার ভিতরে। মীর আহিরের রেশ টেনে মর্মাহত কণ্ঠে বলল, আমারও তার জন্য কষ্ট হচ্ছে। একাধিক টানাপোড়েনে যেন সেদিন সুফিয়ান পড়েছিল। একদিকে গ্রাম, অন্যদিকে পরিবার হারানোর সুখ, এরপর যুক্ত হলো বিষাক্ত ভালোবাসা। যে ভালোবাসাকে নিজের হাতে মেরে ফেললো নিজেই, যেন নিজের মৃত্যু বয়ে আনলো। পরিবেশ নীরব হয়ে গেল। লন্ডনের আলো নিভু নিভু। শীতল বাতাস কোনো ফাঁক ফোকর থেকে হিম হিম করে ঘরের ভিতরে প্রবেশ করছে। সেলিম ওনার চাদরটা শক্ত করে পেঁচিয়ে নিল। প্রচণ্ড শীতেও ওনার বড্ড জল তেষ্টা পেল। আহিরকে দিয়ে বাধ্য হয়ে একটু জল চাইলেন সেলিম। আহির রান্নাঘর থেকে মাটির পাত্রে জল নিয়ে আসলো। সেলিম এক নিঃশ্বাসে খেয়ে ফেললো জলটুকু। ঘন ঘন শ্বাস ফেলে বলল, সুফিয়ান সেদিন তৃষ্ণার্ত ছিল, জলটুকু অবধি খেতে পারিনি। আমার তাই ভেবে ভীষণ কষ্ট হচ্ছে। যখনই সেই দিনটার কথা ভাবি, আমি নিজেই অতীতে হারিয়ে যাই। মীর কৌতূহল চোখে বলল, আচ্ছা, সেদিন সুফিয়ান কি বলতে চেয়েছিল? আর বিনতি বা কি উপহার দিতে চেয়েছিল?
একচোখা ব্যক্তি কোথায়? সেলিম ধীরে ধীরে বললেন, সুফিয়ান সেদিন কোনো সত্যর কথা জানাতে চেয়েছিলেন, তা আজ পর্যন্ত কেউ জানে না। বিনতি সেদিন কেউ উপহার দিতে চেয়েছিলেন, তাও আজ অবধি কেউ জানে না। একচোখা ব্যক্তির খোঁজ আর কেউ পায়নি।